বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভগত জোয়ারদার রয়েছেন। আপনাকে যেটা প্রথমেই যেই প্রশ্নটাকে রাখবো আপনার কাছে, যে এই যে আহমেদাবাদে এত বড় একটা বিমান দুর্ঘটনা ঘটে গেল, যাতে এই যাত্রী সংখ্যা প্রায় 242, বহু বিদেশি যাত্রী ছিলেন, এই বিমানটির টেক অফের কিছু পরেই দুর্ঘটনাটা ঘটলো। আমার প্রশ্ন, যে একটা বিমান টেক অফের আগে তো একাধিক পরীক্ষা নিরীক্ষা হয়, সেখানে কি কোথাও গলতি বা গাফিলতি ছিল বলে আপনার মনে হচ্ছে? দেখুন, ইট ইজ টু আর্লি টু কমেন্ট অন এনি কোনো কজটা এখনো কি হয়েছে সেটা খুবই প্রিম্যাচিওর, এখনো বলা সম্ভব নয়। এখন যেটা আমাদেরকে দেখতে হবে, যে প্রথম কথা হলো যে এটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা, এত লোকের প্রাণ গেছে। আমরা সমস্ত নাগরিকরা, আমরা সমস্ত পুরো ইন্ডিয়া এখন শোকে আছে। ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন হয়ে সেই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে দেখা যাবে। শুভগতদা, আমি আপনার কাছ থেকে জাস্ট একটু প্রসিডিওরটা জানতে চাইছি, যে একটা বিমান সেটা যেখানেই যাক, সেটা আন্তর্জাতিক হোক বা ডোমেস্টিক হোক, যদি মানে টেক অফ করার আগে তো মানে কি কি পরীক্ষা নিরীক্ষা হয় মূলত? দেখুন, টেক অফ করার আগে সমস্ত ভাবে এয়ারক্রাফটটাকে চেক করা হয়। আর আজকালকার প্লেনগুলো খুবই মডার্ন, এর মধ্যে অটোমেটিক সিস্টেমস আছে, এর মধ্যে ফল্ট ডিটেকশনের কম্পিউটার্স আছে। তো যে কোনো রকম ফল্ট যদি আগে থেকে জানা যায় যে প্লেনের মধ্যে অলরেডি কোনো ফল্ট আছে, তাহলে পাইলটরা কখনোই এরকম একটা টেক অফের পারমিশন নেবেন না। তখন তারা টেক অফ ক্যান্সেল করে ফেরত আসেন, ওটাকে মানে রেকটিফাই করে তারপরেই যাওয়া যায়। তো প্রথম কথা, টেক অফের আগের মুহূর্ত অব্দি কোনো ডেফিনেটলি কোনো ইন্ডিকেশন থাকা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল, তাহলে পাইলটরা টেক অফ করতেন না। আর যেই দুজন পাইলটের নাম এখন আমরা পাচ্ছি, ডিজিসিএ থেকে অফিসিয়াল কনফার্মেশন এসেছে, তারা অত্যন্ত এক্সপিরিয়েন্সড পাইলট। আর তারা কখনোই এরকম একটা ভুল সিস্টেম বা ভুল অ্যাকশন নেবেন না। যেটা দেখা যাচ্ছে যে প্লেনটা টেক অফ করেছে, টেক অফ করে 500 থেকে 600 ফিট মতো হাইট গেইন করেছে, তারপরে প্লেনটা তার ফ্লাইট পাথ যেটা হয় সেটা সাস্টেন করতে পারেনি। দেখা গেছে যে প্লেনটা খুবই লোডেড থাকে এই সময়, টেক অফের সময় অনেক ফিউল থাকে, অনেক লোড থাকে। তো ম্যাক্সিমাম ইস্যু যেটা সম্ভব মনে হচ্ছে যে এখানে একটা লস অফ থ্রাস্ট সিচুয়েশন ডেভেলপ করেছে। লস অফ থ্রাস্ট মাল্টিপল কারণে হতে পারে। দুটো ইঞ্জিন যদি ফেল করে তাহলে লস অফ কমপ্লিট লস অফ থ্রাস্ট হতে পারে। ইভেন একটা ইঞ্জিন ফেলিয়ারে অনেক সময় লস অফ থ্রাস্ট হয়। কিন্তু সেই ক্ষেত্রে জেনারেলি এয়ারক্রাফটের পাইলটদের ট্রেনিং থাকে, যেখানে নাকি তারা সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে সেফ অল্টিটিউডে গিয়ে ওটাকে রিকভার করে ল্যান্ড করার একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয় সম্ভাবনা হতে পারে যে কোনো কোনো যদি মেটেরিয়াল ফেলিয়ার হয়ে থাকে, ধরুন কোনো টেক অফের পরে যদি কোনো মেটেরিয়াল ফেলিয়ার হয়, কোনো আমাদের ইঞ্জিনগুলো যদি ডিফেক্ট হয়ে থাকে বা কোনো ইনজেকশন হয়, কোনো বার্ড ইনজেকশন হয়, তাহলে অনেক সময় ইঞ্জিন ফেলিয়ার হতে পারে। অথবা যদি কখনো ফায়ার লাগে, ফায়ার হয় ইঞ্জিনগুলোতে, তখন সেটা হতে পারে। কিন্তু যেরকম ভিজুয়ালস দেখা গেছে, সেরকম কোনো স্মোক প্লেনটা যখন নামছে সেরকম দেখা যায়নি। তো এগুলো, এই সমস্ত জিনিসগুলো ইনভেস্টিগেশন যখন হবে তারপরেই জানা যাবে। এখন এগুলো কিছু স্পেকুলেট করা ঠিক নয়। হুম হুম আহ, একদমই সেটা ঠিকই আপনি বলছেন, যে সত্যি এখনই হয়তো ইট ইজ আর্লি টু সে, যে বলা সম্ভব নয় যে ঠিক কি ঘটলো, কেনই বা টেক অফের পরে পরে একটা অল্টিটিউড তো নিল, তারপরে গিয়ে এই বিমানটি এইভাবে কার্যত ধ্বংসই তো হয়ে গেল, এবং এই এতজন মানুষের মৃত্যুর একটা আশঙ্কা করা হচ্ছে। বহু বিদেশি যাত্রী এই বিমানটিতে ছিলেন। খুব স্বাভাবিকভাবেই গোটা দেশই এই বিষয়টি নিয়ে তারা চিন্তিত, এবং বিভিন্ন যারা মন্ত্রীরা রয়েছেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী তারাও এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার সহকর্মী শুভগতদা অরিত্র রয়েছে আমার সঙ্গে। অরিত্র, আপনার সঙ্গে আপনাকে কিছু প্রশ্ন রাখতে চাই। অরিত্র, একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন জানতে চাইবো, যে ডিজিসিএ তাদের যে স্টেটমেন্ট দিচ্ছেন অফিসিয়ালি, সেই স্টেটমেন্টে যেটা বলছেন যে সুমিত সাভারওয়াল যিনি এই পাইলট ছিলেন, তিনি আপৎকালীন বার্তা বা মে ডে কল করেছিলেন এটিসিকে। এটিসির তরফ থেকে তারপরে আর যোগাযোগ করা যায়নি। এই যে মে ডে কল বা এই যে কমিউনিকেশনটা, এটা ঠিক কি, মানে কোন পরিপ্রেক্ষিতে এটা করা হয়ে থাকে? যদি এটা কানেক্ট করা যেত তাহলে কি হতে পারতো, সম্ভাবনাটা যদি একটু জানান। আচ্ছা, যখন একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি, একটা ডিস্ট্রেস সিচুয়েশন তৈরি হয়, তখন এই মেডে কল দেওয়া হয়। দুটো লেভেল অফ এমার্জেন্সি কল হয়, একটাকে বলা হয় প্যান প্যান, আরেকটাকে বলা হয় মেডে।
প্যান হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে নাকি কোনো সিস্টেম ফেলিয়ার হয়েছে, কোনো একটা কিছু যান্ত্রিক গন্ডগোল হয়েছে, আর সেটা নিয়ে পুরো ফ্লাইটটাকে কমপ্লিট করার অসুবিধা আছে। মোস্ট প্রবলি প্যানের পরে প্লেনগুলোকে রিকভার করে ল্যান্ড করে দেওয়া হয়। মেডে কল মানে একটা অতিরিক্ত ডিস্ট্রেস কন্ডিশন, মানে যেখানে সিচুয়েশনটা লাইফ থ্রেটনিং। আর এখানেও তাই দেখা গেছে যে ইট ইজ এ মেডে সিচুয়েশন, যেখানে নাকি প্লেনটি তার ট্র্যাজেক্টরি ফলো করতে পারেনি। আর দর্শকদের এটা বলতে চাই যে যখন প্লেনটি এখান থেকে আহমেদাবাদ থেকে গ্যাটউইক যাচ্ছিল, তার মানে প্লেনের মধ্যে প্রচুর ফিউল ছিল। বোয়িং 787-8 ড্রিমলাইনার যে প্লেনটি এর মধ্যে ছিল অ্যাক্সিডেন্টে ইনভলভ, তার ম্যাক্সিমাম ফিউল ক্যাপাসিটি হচ্ছে 57 টনস, 57,000 কেজিস অফ ফিউল অনলি। তো সেখানে প্লেনটাতে ডেফিনেটলি 45 থেকে 50,000 কেজি তেল নিশ্চয়ই ছিল। আর এই ইম্প্যাক্ট যেটা হয়েছে, যে ইম্প্যাক্টে এতটা তেল থাকার কারণে একটা বিরাট একটা অগ্নিকুণ্ডর মতো আমরা দেখেছি, যেটা নাকি দেখা গেছে। তার মধ্যে থেকে কতজন বাঁচতে পারবে এটা খুবই আশঙ্কাজনক। সুব্রতবাবু, আপনি যেটা বলছিলেন যেমনটা যে ফুয়েল বেশি পরিমাণে ছিল, সেই জায়গায় একটা ব্লাস্ট হয়ে গেছিল, একটা অসমর্থিত সূত্রটা জানা যাচ্ছে যে বিমানের মধ্যে যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছিল, যতটা আপনি পরিমাণ বললেন সেই পরিমাণের থেকে বেশি নাকি ফুয়েল সেখানে রিজার্ভ করা হয়েছিল। এটা যেমন একদিকে অসমর্থিত সূত্রে আমরা জানতে পারছি, একই সাথে যেটা বলছে যে হাইড্রোলিক ফেলিয়ার, এই হাইড্রোলিক ফেলিয়ার বা ফুয়েল ট্যাঙ্কে এক্সট্রা ফুয়েল নিয়ে যাওয়ার ফলে, রিজার্ভ করার ফলে যে দুর্ঘটনা হতে পারে, কি পসিবিলিটিস রয়েছে, আপনি কোনটা মনে করছেন? দেখুন, হাইড্রোলিক সিস্টেম দিয়ে এয়ারক্রাফটের ফ্লাইট কন্ট্রোল গুলো চলে। ফ্লাইট কন্ট্রোল মানে এয়ারক্রাফটের 3টে প্রাইমারি ফ্লাইট কন্ট্রোল থাকে। এলিভেটর, যেটা নাকি নোজ আপ নোজ ডাউন মুভমেন্টটাকে কন্ট্রোল করে। এলেরন, যেটা নাকি আপনার টার্ন মুভমেন্ট গুলোকে এক্সিকিউট করে। আর রাডার, যেটা নাকি আপনাদের ডাইরেকশনটাকে একটু কন্ট্রোল করা হয়। কিন্তু যদি নাকি সেরকম একটা ফ্লাইট কন্ট্রোল প্রবলেম হতো, তাহলে তার ব্যাকআপ থাকে, তার অল্টারনেটিভস থাকে, তার অন্যান্য সিস্টেম থাকে। এখানে দেখা যাচ্ছে প্লেনটা যখন আনস্টিক করে, যখন একটা আহমেদাবাদ রানওয়ে একটা লম্বা রানওয়ে, আহমেদাবাদ রানওয়ের কোনো লেন্থের অসুবিধা নেই, প্লেনটা টেক অফ করেছে। করার পরে ফার্স্ট অ্যাকশন যেটা হয় সেটা হচ্ছে চাকাটাকে আপ করা, আন্ডার ক্যারেজটাকে আপ করা। তো নিশ্চয়ই আন্ডার ক্যারেজটাকে আপ করা হয়েছিল। তারপরে ফ্ল্যাপস গুলো, যেগুলো হাই লিফট ডিভাইস গুলো, সেগুলো ক্লিন করা হয়। কিন্তু যখন প্লেনটা ক্র্যাশ হওয়ার একটু আগে যে ভিডিওটা আমি দেখলাম, সেটাতে দেখা যাচ্ছে যে আন্ডার ক্যারেজ দুটো ডাউন আছে, আর ফ্ল্যাপের পজিশনটা ঠিক বোঝা যাচ্ছে না। তার মানে মোস্ট প্রবলি প্লেনটা টেক অফ করেছে, করার পরে আন্ডার ক্যারেজ ক্লিন করেছে, হয়তো আন্ডার ক্যারেজ ওপরে করেছে, করার পরে কিছু একটা ঘটনা ঘটেছে। আর মনে হচ্ছে যে পাইলটরা আন্ডার ক্যারেজ ডাউন করে একটা ফোর্স ল্যান্ডিং মতো ল্যান্ডিংটাকে কুশন করার চেষ্টা করেছিলেন বোধহয়। বাট এগুলো সমস্ত আমার স্পেকুলেশন, আমার আন্দাজ। এগুলো যখন পুরো ককপিট ভয়েস রেকর্ডার বা আমাদের ডেটা রেকর্ডার গুলো পাওয়া যাবে, ব্ল্যাক বক্সটা পাওয়া যাবে, সেখান থেকে সমস্ত জিনিসগুলো জানা যাবে যে এক্স্যাক্টলি কি হয়েছিল। আর সমস্ত জিনিসগুলো রেকর্ডেড থাকে, তো ইনভেস্টিগেশন সব বেরোবে। সুব্রতবাবু, একটা শেষ প্রশ্ন আমি করব। আপনি ব্ল্যাক বক্স পরীক্ষার কথা বললেন, ককপিট রেকর্ডার পরীক্ষার কথা বললেন, সেগুলো তো অবশ্যই তদন্তের আওতায় আসবে এবং ডিজিসিএ বা অসামরিক বিমান চলাচল মন্ত্রক যারা রয়েছেন তারা তদন্ত করবে। আচ্ছা, এই বোয়িং 787 যে বিমানটার মডেল বলা হচ্ছে ডিজিসিএর তরফ থেকে, এটা তো অনেক পুরনো মডেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখন যেভাবে আপডেট মডেল আসছে এরকম এয়ারক্রাফটের, এই 787 এর ক্ষেত্রে কি কি দুর্ঘটনা হতে পারে, বা আজকে যে দুর্ঘটনা ঘটলো সেখানে কি এই মডেলের, মানে এই পুরনো একটা মডেল ব্যবহার করার ক্ষেত্রে এরকম একটা বড় মিস আপ হয়ে গেল, আপনি কি মনে করেন সেটা? না, আমার মনে হয় না যে 787 কোনো মডেলটাকে দোষ দেওয়া এই মুহূর্তে ঠিক হবে, কারণ 787 একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড মানে এয়ারক্রাফট। সমস্ত এয়ারলাইন, বড় বড় মেজর এয়ারলাইন গুলো এটাকে ইউজ করে। আর এই যে কন্ডিশনটা যেটা দেখা যাচ্ছে, এটা এটাতে এমন কোনো সেরকম মনে হচ্ছে না যে 787 এর কোনো পার্টিকুলারলি 787 নিয়ে কিছু অসুবিধা আছে। বাট সেটি যদি হয়, তাহলে যেরকম আমি বললাম, সেটা ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। বাট 787 আজকের দিনের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড অ্যান্ড ভেরি ওয়েল ইকুইপড এয়ারক্রাফট, যার মধ্যে কোনো এভিয়নিক সিস্টেম বা ইঞ্জিন সিস্টেম মনিটরিং এর কোনো কিছুরই কমি নেই, সবকিছুই ঠিকঠাকই আছে ওর মধ্যে। থ্যাংক ইউ সুব্রত। শুভগত বাবু, আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখবো, যে এই যেটা অরিত্র বলছিল, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, যে এই যে বিমানটা যখন উঠছে, টেক অফ করছে, তার পরেই গিয়ে কিছুক্ষণ পরে ভেঙে পড়লো, কোন কোন অংশের পরীক্ষা নিরীক্ষা হয় যেটা ধরা পড়লো না পরীক্ষাতে, যে বিমানটি
একদম টেক অফের জন্য ঠিকঠাক আছে বা টেক অফে পারমিশন দেওয়া যায়, যেটাতে পাশ করে গেল, অথচ কোন বিষয়গুলো ধরা পড়লো না, যে কারণে এই এত বড় দুর্ঘটনা, এত বড় বিমান দুর্ঘটনা ঘটে গেল বলে আপনার মনে হয়? আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, আমি প্রায় 6.5 বছর কমার্শিয়াল এভিয়েশনে ছিলাম। আমি এয়ারবাস ফ্লাই করেছি। আর যে কোনো সিস্টেমেই, যে কোনো টেক অফের আগেই পুরোপুরি ফুল ফ্লেজেড চেকিং করা হয়, গ্রাউন্ডে চেকিং করা হয়, পাইলটরা নিজেরা চেক করে। আর কোনো যদি সন্দেহ থাকে, কোনো পাইলট তার নিজের লাইফকে রিস্ক করে বা প্যাসেঞ্জারদের লাইফকে রিস্ক করে এরকম একটা ডিসিশন নেবে না টু কন্টিনিউ উইথ দ্য টেক অফ। তো যেটা মনে হচ্ছে, যা ঘটনা ঘটেছে টেক অফ হওয়া, আনস্টিক হওয়ার পরে, এয়ারক্রাফটটা লিফট অফ হওয়ার পরে, আন্ডারক্যারেজ ক্লিন করা বা তারপরে হয়েছে, মানে টেক অফ থেকে 500 থেকে 600 ফিটের মধ্যে যে সময়টা, অ্যাবাউট আনস্টিক থেকে অ্যাবাউট উইদিন এ মিনিট অর সো যা হওয়ার, সেই ঘটনাটা ঘটেছে। কি হয়েছে সেটা অনলি টাইম উইল সে।